ইসরায়েলের সমালোচনা, জাতিসংঘের বিশেষ দূতের উপর মার্কিন নিষেধাজ্ঞা। ইসরায়েলের ১০ বন্দীকে মুক্তি দিতে রাজি হামাস। গাজায় আধুনিক বন্দি শিবির গড়ার পরিকল্পনা ইসরায়েলের। নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আনল হুথি। আবারও পুতিনের ওপর ক্ষুব্ধ ট্রাম্প। ইসরায়েলের সমালোচনা, জাতিসংঘের বিশেষ দূতের উপর মার্কিন নিষেধাজ্ঞা। গাজায় যুদ্ধ চলাকালে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের নিপীড়নের সমালোচনা ও গণহত্যার নথিপত্র প্রস্তুত করায় জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিসকো আলবানিজের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বুধবার স্থানীয় সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন। তিনি আলবানিজের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধের অভিযান পরিচালনার অভিযোগ আনেন। আল জাজিরার খবরে বলা হয়, আলবানিজ জাতিসংঘের অধীনস্থ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড সংক্রান্ত বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের অবসান ঘটাতে বৈশ্বিকভাবে অন্যতম সোচ্চার কণ্ঠস্বর হিসেবে পরিচিত। ইসরায়েল ও এর সমর্থকরা দীর্ঘদিন ধরেই আলবানিজের সমালোচনা করে আসছে এবং তাকে তার জাতিসংঘের পদ থেকে সরানোর দাবি জানিয়ে আসছে। আল জাজিরার পক্ষ থেকে যোগাযোগ করা হলে আলবানিজ যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞাকে তাচ্ছিল্য করেই প্রত্যুত্তর দেন। তিনি বলেন, তিনি তার কাজ চালিয়ে যেতে মনোযোগী। একটি টেক্সট বার্তায় তিনি লেখেন, মাফিয়া স্টাইলের ভয়ভীতি প্রদর্শনের কৌশলের বিষয়ে কোনো মন্তব্য নেই। আমি সদস্য রাষ্ট্রগুলোকে গণহত্যা বন্ধ এবং দোষীদের শাস্তি দেওয়ার বাধ্যবাধকতা স্মরণ করিয়ে দিতে ব্যস্ত, আর যারা এর থেকে লাভবান হয় তাদেরও। এর আগে বুধবার আলবানিজ ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করে বলেন, তারা গাজায় যুদ্ধ অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে আকাশসীমা ব্যবহার করতে দিচ্ছে। ইসরায়েলের ১০ বন্দীকে মুক্তি দিতে রাজি হামাস। গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির প্রচেষ্টার অংশ হিসেবে হামাস ঘোষণা করেছে যে তারা ১০ জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে রাজি হয়েছে। তবে তারা সতর্ক করে বলেছে, ইসরায়েলের অসহযোগিতার কারণে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা কঠিন হয়ে উঠেছে। খবর আল জাজিরার। বুধবার এই মন্তব্য আসে এমন এক সময়ে যখন ইসরায়েলি বাহিনী গাজায় অন্তত ৭৪ জনকে হত্যা করেছে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আশাবাদ প্রকাশ করেছেন যে শীঘ্রই একটি যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব হবে। হামাস জানায়, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান আলোচনায় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এখনও সমাধান হয়নি। এর মধ্যে রয়েছে খুব জরুরি সহায়তা পৌঁছানোর ব্যবস্থা, গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং একটি স্থায়ী যুদ্ধবিরতির জন্য সত্যিকারের নিশ্চয়তা। হামাসের কর্মকর্তা তাহের আল নুন বলেন, আমরা সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি হয়েছি এবং প্রয়োজনীয় নমনীয়তা দেখিয়েছি যাতে আমাদের জনগণকে রক্ষা করা যায়, গণহত্যা বন্ধ করা এবং আমাদের জনগণের কাছে সাহায্য স্বাধীনভাবে ও মর্যাদার সঙ্গে পৌঁছাতে পারে যতক্ষণ না আমরা যুদ্ধের সম্পূর্ণ অবসান ঘটাতে পারি। গাজায় আধুনিক বন্দি শিবির গড়ার পরিকল্পনা ইসরায়েলের। গাজায় অবস্থিত সব ফিলিস্তিনিকে দক্ষিণাঞ্চলের একটি শিবিরে স্থানান্তরের পরিকল্পনার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আখ্যা দিয়ে একে আধুনিক বন্দি শিবিরের সঙ্গে তুলনা করেছে মানবাধিকার গোষ্ঠীগুলো। ইসরায়েলের গণমাধ্যমগুলোর বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ গত সোমবার সাংবাদিকদের বলেন, তিনি রাফা শহরের ধ্বংসাবশেষের ওপর একটি মানবিক শহর প্রতিষ্ঠা করতে চান। শহরটি পুরো ২১ লাখ জনসংখ্যার জন্য হলেও সেখানে প্রাথমিকভাবে ৬ লাখ ফিলিস্তিনি বসবাস করতে পারবেন। তিনি বলেন, নিরাপত্তা তল্লাশির পর মানুষজনকে এই শহরের ভেতরে আনার লক্ষ্য ছিল যাতে নিশ্চিত হওয়া যায় তারা হামাসের কর্মী নয় এবং তাদের আর সেখান থেকে বের হতে দেওয়া হবে না। যদি পরিস্থিতি অনুকূলে থাকে তাহলে ইসরায়েল ও হামাসের ৬০ দিনের যুদ্ধবিরতির সমঝোতার চেষ্টা করা হবে। ইসরায়েলি মানবাধিকার আইনজীবী মাইকেল ইসফার্ড এটিকে মানবতা বিরোধী অপরাধের জন্য পরিকল্পিত অভিযান ছাড়া আর কিছুই নয় বলে নিন্দা জানিয়েছেন। গার্ডিয়ানকে তিনি বলেন, জনগণ যাতে এই উপত্যকার বাইরে নির্বাসনে পাঠানো যায় তারই প্রস্তুতির অংশ গাজার দক্ষিণ প্রান্তে জনগণকে স্থানান্তর। এর আগে জাতিসংঘ সতর্ক করে বলেছে, অধিকৃত ভূখণ্ডের বেসামরিক জনগোষ্ঠীর নির্বাসন বা জোরপূর্বক স্থানান্তর আন্তর্জাতিক মানবাধিকার আইনের কঠোরভাবে নিষিদ্ধ এবং জাতিগত নির্মূলের সমতুল্য। তবে ফিলিস্তিন কর্তৃপক্ষ অথবা হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আনল হুথি। সম্প্রতি ইয়েমেনের হুথি বিদ্রোহীরা নিজেদের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে, যা ইসরায়েলের যুদ্ধ বিমানের ওপর চালানো এক বড়সড় পাল্টা আক্রমণের সময় ব্যবহৃত হয়েছে। ইয়েমেনের রাজধানী সানার নেতৃত্বাধীন হুথি বলছে, তারা ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রশ্নে কোনো রকম আপোস করবে না এবং দখলদার ইসরায়েলি বাহিনীর অপরাধ ও গণহত্যার বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাবে। হুথি সূত্র জানা গেছে, ইসরায়েল সম্প্রতি ইয়েমেনের হোদেইদা বন্দর, রাস ইসা টার্মিনাল এবং হোদিদার বিদ্যুৎ কেন্দ্রে আক্রমণ চালিয়েছে। এসব হামলায় ডজন ডজন যুদ্ধবিমান অংশ নিয়েছিল। তবে ইয়েমেনের আকাশে ঢুকতেই এই যুদ্ধবিমানগুলো মুখোমুখি হয় ইয়েমেনি প্রতিরক্ষা ব্যবস্থার শক্ত প্রতিরোধের, যার ফলে অনেক বিমান মাঝপথে ফিরে যেতে বাধ্য হয়। হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, ইসরায়েলি বিমানগুলো ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করেছিল, কিন্তু ইয়েমেনে নির্মিত ক্ষেপণাস্ত্র তাদের জবাব দিয়েছে। ফলে অনেক বিমান গন্তব্যে পৌঁছানোর আগেই ফিরে যেতে বাধ্য হয়। ইসরায়েলি বাহিনীর এই ব্যর্থতা পশ্চিম এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতিকে একটি বড় ধরনের বার্তা পাঠিয়েছে। ইয়েমেনের প্রতিরোধ শক্তি শুধু মিসাইল ও সামরিক ক্ষেত্রে নয়, আকাশ প্রতিরক্ষা প্রযুক্তিতেও যে দ্রুত অগ্রসর হচ্ছে তা স্পষ্ট। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো আগেই জানিয়েছিল, ইয়েমেনিরা গোপন টানেলে অস্ত্র উৎপাদনের স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে। এদিকে রেড সি ও বার আল মানৌদের প্রণালীতে হুথির যুদ্ধবিমান ও ড্রোন হামলার ফলে ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজ চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। বিশেষত দক্ষিণ ফিলিস্তিনের বন্দরগুলো কার্যত অচল হয়ে পড়েছে। একই সঙ্গে বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরও ইয়েমেনি মিসাইল হামলার কারণে তীব্র সংকট তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, ইয়েমেনের প্রতিরোধ আন্দোলনের এই নতুন ধারা রেজিস্ট্যান্স অ্যাক্সিস ও শক্তিধর ও পরিসরের ইঙ্গিত দেয়। এটি প্রমাণ করে যে ইসরায়েল ও তার মিত্রদের মধ্যে মধ্যপ্রাচ্য নিরাপত্তা অঞ্চল বলে আর কিছুই নেই। পাশাপাশি রাজনৈতিক ও কূটনৈতিক স্তরে একটি ভবিষ্যতের এক নতুন সমীকরণ তৈরি করতে চলেছে। আবারও পুতিনের উপর ক্ষুব্ধ ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছে, দেশটির ইতিহাসের সবচেয়ে বড় রুশ হামলার মুখোমুখি হয়েছে। একযোগে ছোড়া হয়েছে 728টি ড্রোন এবং 30টি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা ইউক্রেনের বিভিন্ন শহরে আঘাত হানে। ইউক্রেনীয় সেনাবাহিনী জানিয়েছে, এই হামলা ছিল পরিকল্পিত এবং ধ্বংসাত্মক, যার লক্ষ্য ছিল বেসামরিক অবকাঠামো এবং পশ্চিমাঞ্চলের সহায়তা সরবরাহ চেইন। জেলেনস্কি এক বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ঠিক এমন সময় এই হামলা হলো যখন শান্তি স্থাপন এবং যুদ্ধবিরতির জন্য বিশ্বজুড়ে চেষ্টা চলছে। কিন্তু রাশিয়া একাই এই প্রচেষ্টা উপেক্ষা করে চলেছে। এই আক্রমণের ঘটনার কিছুক্ষণ পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের জানান, ইউক্রেনে আরও অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর এক সপ্তাহ আগে অবশ্য সাময়িকভাবে ইউক্রেনে সামরিক সহায়তা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছিল আমেরিকা। ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে স্পষ্ট ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, পুতিন আমাদের সঙ্গে সবসময় খুব ভদ্র ব্যবহার করেন, কিন্তু পরে দেখা যায় সেটা একেবারেই অর্থহীন। ট্রাম্প আরও বলেন, যদি সত্যি জানতে চান, আমরা পুতিনের কাছ থেকে অনেক বাজে ব্যবহার পাচ্ছি। তবে এই মন্তব্য নিয়ে রাশিয়ার প্রতিক্রিয়া ছিল অনেকটাই ঠান্ডা। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আমরা বেশ শান্তভাবেই নিয়েছি। ট্রাম্পের কথাবার্তা সবসময় একটু কঠোর, এটাই তার ভঙ্গি। যদিও দুই নেতা নিয়মিত যোগাযোগ করেছেন, তবুও যুদ্ধবিরতির লক্ষ্যে কোনো কার্যকর পদক্ষেপের রূপ নিচ্ছে না। এমনকি একসময় ট্রাম্প বলেছিলেন, আমি একদিনেই যুদ্ধ থামাতে পারবো। কিন্তু সাম্প্রতিক একটি ফোনালাপের পর ট্রাম্প বলেন, আমি খুব অখুশি। উনি অর্থাৎ পুতিন কেবল হত্যা চালিয়ে যেতে চান।